যদি আমাদের মৃত্যু থাকে তাহলে অবশ্যই আমরা বাইরে গেলেও মরবো, জেলখানা থাকলেও মরবো। আমি মনে মনে ভাবছি যদি মরে যাই বাইরে গিয়ে মরে যাব, কিন্তু আমি পিছনে হটবো না। এই যে সেই 23 বছরের মেয়েটি যার নাম সাতিয়া আক্তার ফাতেমা, আমি যখন ফাঁসিগুলি কার্যকর করি এদের, তখন আমার সাথে যে সহযোগী জল্লাদগুলি ছিল তখন তারা কেউ যেতে চাচ্ছিল না। কেন? বাইরে আসলে তাদেরকে মেরে ফেলবে, এই ভয়ে কেউ রাজি ছিল না। তখন আমি ওদেরকে বলছি যদি আমাদের মৃত্যু থাকে তাহলে অবশ্যই আমরা বাইরে গেলেও মরবো, জেলখানা থাকলেও মরবো। আমাদের তো মৃত্যু হবে একদিন না একদিন মৃত্যু হবে। কিন্তু সেই নিয়ে আর যারা নাকি এই দেশটাকে, এই দেশের থেকে এগুলিকে যারা এত কিছু করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে, আমি তাদের ফাঁসি কার্যকর করেছি। এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং আমি সেটাও জানি যে বাইরে আসলে আমার জীবন বিপন্ন হতে পারে। সেই জন্য আমি একটু পিছনে পা তাকাইনি এবং পিছনে হাঁটিনি। আমি মনে মনে ভাবছি যদি মরে যাই বাইরে গিয়ে মরে যাব, কিন্তু আমি পিছনে হটবো না। সেই কারণেই আমি এদের ফাঁসিটি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। কেন লাগেছে? যে তাদের ফাঁসিটি আমি নিজে হাতে কার্যকর করেছি। হয়তো আমার ইতিপূর্বে যারা ছিল, এখন যাদের বয়সে তারা যুদ্ধ করেছে, এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু আমি তো এই দেশটাকে স্বাধীন করতে পারি নাই। কিন্তু স্বাধীন দেশে এসে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নিজ হাতে কার্যকর করেছি। যারা এই দেশের বিরুদ্ধে পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনের ইজ্জত, 30 লাখ মা বোনের রক্তের বিনিময়ে যারা এই দেশটাকে তুলে দিয়েছে, তাদেরকে আমি হত্যা করে ফাঁসিতে ঝুলিয়েছি। এর চাইতে আনন্দের কী থাকতে পারে বলেন? আমি এইটাই অত্যন্ত আনন্দ পেয়েছি। কিন্তু সরকার আমাকে যা দিয়েছে 5 লক্ষ টাকা, এতে কি আমার অনুদান হয় না? এবং আমার জন্য অন্তত এইটুকু, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে এদেশ থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল, তাদের ফাঁসি আমার নিজ হাতে কার্যকর করেছি। শেখের বেটির কাছে আমার চাওয়া এই ঘৃণ্য অপরাধীদের ফাঁসি দেওয়ার পুরস্কার হিসাবে আমাকে একটি আবাসন ও জীবনের শেষ সময় পর্যন্ত যেন চলতে পারি, সেজন্য সহজ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমার একটা দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার থাকার সুব্যবস্থা এবং খাওয়ার চলার যেই টাকাটুকু দিয়েছে সেটি তো চুরি করে নিয়েই গেল। তারপরও আমি চেষ্টা করছি যথেষ্ট আমার জীবনটাকে উন্নত করার। কিন্তু আমি তো জেলখানা থেকে বাইর হওয়ার পরে তো আমি কোনো খারাপ কাজ করতেছি না। আমি একটি দোকান দিয়ে চাচ্ছি, দোকান চালায়ে স্বনির্ভর ভালোভাবে জীবনটাকে জীবিকা নির্বাহন করব। এবং আমি যেদিন জেল থেকে বাড়িয়েছি আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, তুমি আমাকে একটা মিথ্যা কথা বলার আগ পর্যন্ত, যখন আমি দেখবা যে আমি মিথ্যা কথা বলতে হচ্ছে, তখন তুমি আমাকে এই পৃথিবী থেকে উঠাই নিয়ে এমন করেছি। এবং এইটাও আমি বলেছি মনে মনে যে আমি যেদিন কোনো কিছু খারাপ কাজ করতে যাব তার আগে আমি যেন মৃত্যুবরণ করি এবং আমি নিজে সেটাকে সুইসাইড করবো, আত্মহত্যা করবো। এছাড়া তো আমার কোনো উপায় নেই। তারপর আমি কোনো খারাপ কাজে যাব না। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। আর কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাওয়ার টাকা সহ মোট 18 লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই। সেই টাকা দিয়েই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচব, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারে জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরও ভাত খাই, কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার থাকার জায়গা নেই, তাই ফুটপাত গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি। আমি আমার উপজেলার চেয়ারম্যান এমপির কাছে গিয়েছি, কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি, কাজ দেয়নি, সাহায্য সহযোগিতা করেনি। আমি এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই। এবং কি ঢাকারও অনেক আওয়ামী লীগের লোকের কাছে গিয়েছি, অনেক চেয়ারম্যানের কাছে গিয়েছি, অনেক মেম্বারের কাছে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে 10টা টাকাও সাহায্য দেয়নি। এবং যারা জেলে ছিল ভাইদের, যারা আমার সাথে দীর্ঘদিন ছিল, কিছু কিছু লোক, তারাই আমাকে সাহায্য করেছে, সর্বোপরি টাকাগুলি দিয়েছিল। প্রথম আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমি 1979 সালে গ্রেপ্তার হই এবং 2023 সালের 18 জুন কারামুক্ত হই। এই দীর্ঘ 44 বছর কারাবন্দি থাকাকালে
2023 সালের 8ই জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড। 1989 সালে আমি সহযোগী জল্লাদ হিসাবে গফরগের নুরুল ইসলামের ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করি। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 1993 সালের জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি খুকুমনির, 1997 সালে বহুল আলোচিত ডেইজি হত্যার মামলার আসামি হাসান, 2004 সালে 10ই মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদার, 2004 সালে 1 সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি এসআই মইনুল হক ও আব্দুল সাত্তার, 2004 সালের 29 ডিসেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যার এক মামলার আসামি পিকআপ ভ্যান চালক অমৃতলাল বর্মন, 2007 সালে 29 মার্চ কাশিমপুর, 9 মার্চ ময়মনসিংহ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতর রহমান ছানি, আবদুল্লাহ আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার মামুন, 2010 সালের 27 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বজলুল হুদা, আর্টিলারি মহিউদ্দিন, সৈয়দ ফারুকুর রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালে 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, 2016 সালের 11 মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, 2016 সালের 3 সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী, 2005 সালের 5 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রথম ও একমাত্র ফাঁসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদ প্রায় 40 জনের ফাঁসি কার্যকর করেছি। তো সমাজের বিত্তবানদের কাছে আমার একটাই দাবি, আমার এই অসহায়ত্বের অবসান চাই, প্লিজ আমাকে বাঁচান। এবং যেই মেয়েটি আমার নামে মামলা করেছে, হ্যাঁ, তাকেও আপনারা এবং আমার সেই উপযুক্ত টাকা গেলি এবং সে আমার সাথে কেন একটু করিল সেটার বিচার আপনাদের উপর রইল এবং কোর্টকে আমি সেটার জন্য বিচারের বার দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে আমার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করার পাবলিক রিলেশন এজেন্সি টাইম PR সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কোনো জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই, আপনার বাসায় যে আমি যখন ইন্টারভিউ আনতে গিয়েছিলাম তখন একটি মেয়েকে দেখছিলাম আপনার বাসায়, হ্যাঁ, যে মেয়েটি বিড়াল নিয়ে আপনার সাথে দুষ্টামি করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে তখন করছিলাম এই মেয়েটিকে, হ্যাঁ, আপনাকে প্রশ্ন করেছিলাম যে মেয়েটি বিড়াল নিয়ে আপনার সাথে দুষ্টামি করতেছে, তখন অনেকক্ষণ মেয়েটিকে দেখলাম, তখন আপনি বলছেন যে এই মেয়েটি আপনার বোন অথবা ভাগ্নি হয়। না, বোন বলছিলাম, কারণ বিয়েটাকে আমি চাপা রাখছিলাম আর কি, যেহেতু সাংবাদিকরা বিয়ে করে, কারণ আমার মতন বুড়ো একটা লোকে ইয়ং একটা মেয়েকে বিয়ে করেছি, এখন না আসলে সাংবাদিক সাহেবরা সবাই বিয়ে করে। মানে যে মেয়েটিকে আমি দেখেছি আপনার হ্যাঁ, সেই মেয়েটি ওই মেয়ের বয়স আর আপনার বয়স কিন্তু অনেক তফাৎ। হ্যাঁ, অনেক তফাৎ, বললাম তো, তার বয়স 23 বছর। এখন ওই মেয়েটিকে তো আপনি বিয়ে করছেন না? জি, ওই মেয়েটিকে বিয়ে করছেন। এখন ভাই 1 মিনিট, আমি আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, আমি আজ এইখানে আপনাদের জন্য আমার বড় ভাই একজন, যদিও বয়সের ছোট, সুহেল ভাই, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং উনি 2012 সালের থেকে আমার সাথে পরিচিত এবং প্রথম উনি আমার ইয়েটা চাপায় এবং আমি ভাইকে বলছি যে ভাই, আমি একটা সাংবাদিক সম্মেলন করব, হ্যাঁ, আপনি আমাকে একটু করাই দিবেন, কারণ উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। তো আমার আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, তো এখন সমাজে ভালো হয়ে চলতে গেলে যে এত প্রতারণার শিকার হতে হচ্ছে আমাকে, এইভাবে হতে হচ্ছে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি যে এইভাবে আমি চলে যাব। তো যেই কারণে আজকে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা আপনারাই পারবেন সব কিছু করে দিতে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এই দেশের যারা নেতৃত্ব দেয় এবং যারা
হ্যাঁ, মন্ত্রী আছেন বা এমপি আছেন বা উপজেলা আছেন, জেলা আছেন, সবাই যদি কিছু না কিছু আমাকে সাহায্য করেন, তাহলে আমার জীবনটাকে আমি বাকি জীবন চলে যেতে পারবো। এইটুকু আমি সবার কাছে আশা করি আপনাদের মাধ্যমে।